হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন আজকে আমরা কথা বলবো সেই গ্রুপটাকে নিয়ে, যে গ্রুপটা হচ্ছে আমাদের জীবনের প্রাইম ফোকাস, অর্থাৎ বাচ্চারা। তার মানে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিডস নিউট্রিশন, অর্থাৎ বাচ্চাদের হেলথ। এই বাচ্চারা আমাদের জীবনে প্রাইম ফোকাস যেটা। তাহলে আজকে টপিকটা কি? আজকে টপিকটা হলো কিডস নিউট্রিশন। অর্থাৎ কিডস নিউট্রিশন মানেই কিন্তু একটা সিম্পল বাট কমপ্লিকেটেড একটা প্রসেস। দেখুন, খুবই সিম্পল কিন্তু খুবই কমপ্লিকেটেড। কিন্তু কেন কমপ্লিকেটেড? মানে এই কমপ্লিকেটেড কারণ হচ্ছে এই বাচ্চাদের জন্য। দেখুন, যখন আমরা পুরো বিষয়টা দেখব তখন দেখব যে আমরাই কিন্তু নিজেরাই পুরো জিনিসটাকে কমপ্লিকেটেড করে দিয়েছি। আগে অনেক সিম্পলিফাইড ছিল, এত কিছু হাতছানি ছিল না, হ্যাঁ, বা এত রকমের ফুডস কিন্তু ছিল না, হ্যাঁ, যে কোনো মানুষকে আকর্ষণ করার মতো এত কিছু কিন্তু ছিল না। কিন্তু এখন সেইটা অনেক কিছু চলে এসছে, এবং আমরা পেরেন্টসরা কিভাবে সেই জিনিসটাকে এত কমপ্লিকেটেড, একটা জটিল করে ফেলছি সেটা দেখব। তো এখানে মেনলি তিনটা প্রশ্ন উঠে আসে, হ্যাঁ, এই বাচ্চাদের হেলথ সম্পর্কে, বাচ্চার নিউট্রিশন সম্পর্কে মূলত তিনটে জিনিস এখানে উঠে আসে। সেটা কি? প্রথমত, যে আমার বাচ্চা এনাফ খাচ্ছে কিনা, অর্থাৎ পরিমাণে যথেষ্ট খাচ্ছে কিনা, এবং আমার বাচ্চা যেটা খাচ্ছে সেটা সঠিক কিনা, অর্থাৎ বাচ্চা আমার সঠিক খাচ্ছে কিনা। হ্যাঁ, এবার অর্থাৎ পরিমাণ এবং কোয়ান্টিটি এবং তার কোয়ালিটি, এই দুটোই ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এবং এই দুটো একটা ভাইটাল প্রশ্ন। এবং আরও 3 নম্বরে যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে আমার বাচ্চা কিছুই খাচ্ছে না। তাহলে আমার বাচ্চা যখন কিছুই খাচ্ছে না তখন কি করব? মানে তিনটে জিনিস এখানে চলে আসলো, একটা পরিমাণ, একটা কোয়ালিটি, আর একটা হচ্ছে যে কিছুই খাচ্ছে না সেটা। তাহলে দেখুন, একটা চাইল্ডহুড, একটা বাচ্চাদের কাছে এখানে একটা এত কিছু নতুন, সেই জিনিসটাকে বুঝতে গেলে আমাদের যেটা বুঝতে হবে সেটা সেই বাচ্চার ফিজিক্যাল হেলথ, তার মেন্টাল হেলথ এবং তার সোশ্যাল হেলথ। এই বিষয়গুলোকে, এই তিনটা বিষয়ের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। তাহলে এই যে বাচ্চাদের সময় একটা র্যাপিড গ্রোথ, সেই র্যাপিড গ্রোথটাকে আমরা এই র্যাপিড গ্রোথ পিরিয়ডে সেটাকে ঠিক করতে গেলে, দেখুন, একটা বাচ্চার তার জন্মটা শুরু হচ্ছে কোথায়? শুরু হচ্ছে একটা সেল থেকে। অর্থাৎ আমরা জানি যে একটা সেল থেকেই আমাদের কিন্তু জীবনের শুরু। সেই একটা সেল যেটা ডিভাইস হয়ে, যেটা সেলের সংখ্যা বেড়ে এবং আমাদের রক্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, আস্তে 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 একটা তৈরি হচ্ছে ইনফ্যান্ট, একটা শিশু। এবং সেই শিশু যখন জন্ম হচ্ছে তখন সেটা হলো ইনফ্যান্ট বা শিশু। তাহলে জন্মের আগের থেকেই তার যে ডেভেলপমেন্টটা শুরু হলো, সেই ডেভেলপমেন্টটা আস্তে 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 বড় হয়ে একটা জন্ম যখন হলো তখন তাকে আমরা বলছি ইনফ্যান্ট, শিশু। দেখুন, ইন্ডিয়াতে একটা ইনফ্যান্ট বা একটা শিশুর জন্ম অবস্থায় একটা নর্মাল বার্থ রেট যেটা হওয়া উচিত মোর দ্যান 2.5 কেজিস, অর্থাৎ 2.5 কেজির বেশি হওয়া উচিত। এবার 2.5 কেজির যদি কম হয় তাহলে তাকে আমরা বলবো লো বার্থ রেট, অর্থাৎ ওজন কম। কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নাই। ওজন কম জন্ম অনেক শিশুদেরই হয়, হ্যাঁ, সেখানে অনেক রকম এনভায়রনমেন্ট ফ্যাক্টরস বা জেনেটিক্স ফ্যাক্টরস, হ্যাঁ, সেটা হতেই পারে, এটা চিন্তার বড় কারণ নয়। আবার অনেক সময় বাচ্চারা ওয়েট ক্যাচ করে, অর্থাৎ ওভার ওয়েটও হতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রেও আমরা দেখি যে সবসময় যে মায়েদেরই দোষ থাকে সেটাও নয়, মাকে যে কেয়ারটেক করছে তাদেরও এটা খেয়াল করতে হয়। অর্থাৎ এখানে বিভিন্ন কারণে বাচ্চা কিন্তু জন্মের আগে গোছ ক্যাচ করতেও পারে। তো যাই হোক, যখন একটা ইনফ্যান্ট জন্মায় তখন 1 বছরের শেষে, অর্থাৎ এন্ড অফ 1 ইয়ার, অর্থাৎ দেখুন, যাদের বাড়িতে একটা বাচ্চা আছে তার বছরের শেষে, হ্যাঁ, অর্থাৎ বছরের শেষে তার যে ওয়েট সেটা অ্যাটলিস্ট 3 টাইম হওয়া উচিত, অর্থাৎ 3 গুণ হওয়া উচিত। এবং যেটা লেন্থ, তার যে তার যে লম্বাই যে বাড়ছে, হ্যাঁ, সেটা কিন্তু 1 বছরে অলমোস্ট ডাবল হয়ে যাওয়া উচিত।
অর্থাৎ একটা বাচ্চা জন্ম থেকে 1 বছরের মধ্যে তার যে জন্ম অবস্থায় যে ওজন থাকে সেটা অন্তত 3 গুণ, এবং তার যে মানে লম্বা যে লম্বা অর্থাৎ লেন্থ যেটা, সেই লেন্থটা প্রায় ডবল হয়ে যাওয়া কিন্তু উচিত। তো এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি এটাতে, এবং এই বিষয়টা আমরা কিভাবে মাপি, এটা আমরা মাপি হচ্ছে একটা গ্রোথ চার্ট দিয়ে। তো এই গ্রোথ চার্ট কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারেন না। দেখুন 1 থেকে 3 বছর, এই 1 থেকে 3 বছরের গ্রোথ চার্ট কিন্তু WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেই গ্রোথ চার্ট কিন্তু পাওয়া যায়। কিন্তু সেখানে দেখবেন বয়সের সাথে সাথে তার যে ওজন, সেই বয়সের সাথে সাথে ওজন কেমন হওয়া উচিত তার একটা চার্ট কিন্তু দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেক মাসে যদি এটা আপনি করেন, তাহলে 1 মাস 2 মাস করে প্রতি মাসে, অর্থাৎ এখানে এই যে মাসে মাসে যেটা আছে সেই মাসে মাসে সেটা যদি আপনারা নিজেরা সেটা করেন নিজে বোঝার জন্য, অর্থাৎ বাচ্চার ঠিকমতো গ্রোথ হচ্ছে কিনা, সেটা ফলো করার জন্য সেটা আপনি গ্রোথ চার্ট ব্যবহার করতেই পারেন। তাহলে গ্রোথ চার্ট ব্যবহার করলে আমরা দেখব যে আমার বাচ্চার যে গ্রোথটা ঠিকঠাক হচ্ছে কিনা, অর্থাৎ সেই চার্ট অনুসারে হচ্ছে কিনা। দেখুন এই সময়টা অর্থাৎ বাচ্চার ইনফ্যান্ট অবস্থায় প্রথম দিকে যে হচ্ছে, তাহলে গ্রোথ চার্টটা ফলো করলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার গ্রোথ বাড়তে বাড়তে হঠাৎ কোনো সময় তার গ্রোথটা কমে গেল কিনা। তাহলে আপনি সেই সময় আইডেন্টিফাই করতে পারবেন যে কোনো কারণে সেই সময় তার গ্রোথটা কমে গেলে কী কী কারণে কমে গেলে নিজেই সেটা আইডেন্টিফাই করতে পারবেন। দেখুন ইনফ্যান্ট থেকে অ্যাডোলেসেন্স পর্যন্ত এই পিরিয়ডে যে গ্রোথ রেট একটা সাংঘাতিক পরিমাণে তার রেটটা থাকে, এবং এই গ্রাফটা দেখলে আমরা দেখতে পারবো যে ইনফ্যান্ট থেকে মানে অ্যাডোলেসেন্স পর্যন্ত যে গ্রোথ রেটটা সেটা প্রায় সোজা স্ট্রেট উঠে যায়। অর্থাৎ এই গ্রোথ অফ রেটটা কিন্তু মানে খুবই বেশি। এবার সেই জায়গায় যখন দেখুন এই গ্রোথ রেটটা যদি আমরা মেজার করি এবং ফলো আপ করি, তাহলে কিন্তু আমরা অনেকটাই হেলথ মানে বাচ্চাদের কিডস নিউট্রিশন সেটাকে কিন্তু আমরা ফলো করতে পারবো। দেখুন এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। আপনার বাচ্চা যেভাবে বড় হচ্ছে এবং তার গ্রোথ কিভাবে হচ্ছে, তখন দেখুন এর মধ্যে দিয়ে আপনার তার যে ব্রেন ডেভেলপমেন্টের বিষয়টা আছে। একটা বাচ্চা যখন ছোট থেকে 1-2 করে শব্দ শিখছে, তখন তার যে নিউরনের যে ডেভেলপমেন্ট অর্থাৎ ব্রেনের বিভিন্ন রকমের পার্ট, সেই বিভিন্ন যে পার্ট যখন ডেভেলপ হচ্ছে কিভাবে হচ্ছে, বিভিন্ন রকম যে নিউট্রিয়েন্টস, সেই বিভিন্ন রকম নিউট্রিয়েন্টসের জন্যই কিন্তু তার ব্রেনের তার যে ফাংশনগুলো অর্থাৎ আস্তে আস্তে ডেভেলপ করছে। তার মানে এই যে ব্রেনের যে নিউরনসগুলো এইগুলো কিন্তু তৈরি হয় একটা গুড ফ্যাটস দিয়ে। অর্থাৎ বাচ্চাটা শুধু বাবা মা বা এই যে বাবা মা একটা সিঙ্গেল সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স যে মা আমি খাবো, বা আমি বাবা আমি এটা নেবো, এই একটা সিঙ্গেল সেন্টেন্স তৈরি হচ্ছে। তাহলে একটা ওয়ার্ড থেকে একটা সিঙ্গেল সেন্টেন্স তৈরি হতে যে গ্রোথটা, এই সমস্ত গ্রোথটা কিন্তু মোটামুটি আমরা 1 থেকে 3 বছরের মধ্যে দেখা প্রায় কমপ্লিট হয়ে যায়। তাহলে এই সময়টা কিন্তু বাচ্চাদের প্রপার নিউট্রিশন দরকার। তাহলে এখানে যেন কোয়ান্টিটেটিভলি অর্থাৎ পরিমাণ মতো ঠিক থাকে এবং তার যেটা দিচ্ছি তার কোয়ালিটিটাও ঠিক থাকে। তাহলে এই যে এখানে দেখুন এই যে ফ্যাক্টরগুলো আছে, এখানে একটা জেনেটিক ফ্যাক্টর, একটা হরমোনাল ফ্যাক্টর, ঠিক আছে, এবং আরেকটা এই যে নিউট্রিশনাল ফ্যাক্টর। এই 3টে ফ্যাক্টরের একটা কম্বিনেশন, এই 3টা ফ্যাক্টর যেন ঠিকঠাক থাকে সেটা আমরা দেখব। তাহলে দেখুন একটা বাচ্চা যে কেন কম খাচ্ছে, বা বাচ্চার মানে বেশি খাওয়াবেন না, এখানে বাচ্চাকে যে অতিরিক্ত খাওয়ালেই সেটা ঠিক হবে, সেটা কী খাওয়াচ্ছেন সেটাও দেখতে হবে। তো এখানে সব কিছুর পরেও আমাদের এই জেনেটিক ফ্যাক্টরটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন এখন বর্তমানে ইন্ডিয়াতে এই যে ওভার ফিডিং অর্থাৎ বেশি খাওয়ানো, যে এবার এটা কিন্তু একটা ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে দেখুন মানে এখন চাইল্ডহুড ওবিসিটিও কিন্তু দেখা যাচ্ছে, এবং এই চাইল্ডহুড ওবিসিটি অর্থাৎ বাচ্চা বয়সে তার ওভার মানে ওয়েট হয়ে যাওয়া, এটাও কিন্তু হচ্ছে। দেখুন এখানে প্রচুর, এটা যেরকম একটা সিনারিও, তারপর অন্যদিকে আর একটা ছবি আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন।
অর্থাৎ কিছু বাচ্চা আছে যারা না খাওয়ার জন্য বা ঠিক মতো বা পরিমাণ মতো খেতে না পারে, তাদের ম্যাল নিউট্রিশন হচ্ছে। তাহলে একদিকে যেরকম ওভার ওয়েট হয়ে যাচ্ছে, আবার আর একদিকে কিন্তু ম্যালনিউট্রিশন হয়। অর্থাৎ এখানে একটা আমাদের এই সায়েন্সটা বুঝতে হবে, এখানে যে মেকানিজমটা বুঝতে হবে। দেখুন, এই জায়গায় সাধারণত আমরা সবাই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বা নিজেদের আনন্দ দেওয়ার জন্য একটা সিম্পল একটা সিনেমা দেখতে গিয়ে বা সেই রকম কোনো একটা জায়গায় গিয়ে কী করি, আমরা বাচ্চাদের কিন্তু দিয়ে দিচ্ছি পপকর্নস। দেখুন, পপকর্নস কিন্তু একটা খুব যে ভালো জিনিস তা কিন্তু নয়। পপকর্নে অনেক কিছু পাওয়া গেছে যেটা বাচ্চাদের কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করে। দেখুন, যে কোনো মিডিয়া খুললে আমরা কি হয়, এই যে ফুডস প্রসেসিং, ফুডস সম্পর্কে বহু কিছু কিন্তু আমরা সেকে দেখতে পাই। কিন্তু আমরা কতজন আছি যেটা আমরা যে একটা হেলদি নিউট্রিশন মানে হেলদি ফুডস সেটা কতগুলো দেখি, যে হেলদি খাবার যে প্রসেস সেটা কতবার দেখেছেন, এবং যেটা একটা স্পাইসি খাবার বা একটা অন্য ধরনের খাবার সেটার প্রসেসিং কতবার দেখছেন। তো দেখুন, তো এটা আমরা নিজেরাও কিন্তু অ্যানালিসিস করলে বুঝতে পারি। তো যাই হোক, দেখুন, সেখানে একটা বাচ্চাকে যখন আপনি টিফিন দিয়ে পাঠাচ্ছেন, খুব ভালো একটা সবজি রুটি, হ্যাঁ, এবার সেখানে কিন্তু বাচ্চাকে বন্ধুরা দেখাচ্ছে যে কি তুই রুটি সবজি খাচ্ছিস, দেখ আমি বার্গার এনেছি বা পিজা এনেছি। তো দেখুন, এখানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাও কিন্তু একটা মানে মারাত্মক জিনিস। দেখুন, অ্যাজ এ প্যারেন্টস বা আমাদের এই বাবা মা হিসাবে এই জায়গাটাও কিন্তু আমাদের ফলো করতে হবে। দেখুন, বাচ্চা কিন্তু কিছু না, সে তো সবে একটা নতুন জায়গায় নতুনভাবে এসছে, অর্থাৎ তার যে এক্সপিরিয়েন্সগুলো এসে যাচ্ছে সেগুলো কাটানোটা খুব ডিফিকাল্ট। তো এই কারণেই কিন্তু এখানে আমরা এই সিম্পল কিন্তু কমপ্লিকেটেড বলা হচ্ছে, এই ব্যাপারটা অত সহজভাবে কিন্তু হ্যান্ডেল করা যায় না। হ্যাঁ, কিন্তু এখানে বাচ্চাদের বিষয়টা বুঝতে হবে, বাচ্চাদেরকেও আমাদের বোঝাতে হবে যে তাদের হেলদি খাবার কোনটা। দেখুন, WHO যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে বলি যে 24,000 চিলড্রেন আন্ডার 5 এভরিডে অর্থাৎ প্রতিদিন 24,000 পিপল কিন্তু একটা আন্ডার নিউট্রিশনের মধ্যে পড়ছে, এবং 20,000 ডেভেলপড কি চাইল্ডহুড ওবেসিটি। তার মানে কি, WHO এই রিপোর্ট অনুসারে দুটোই কিন্তু একটা মারাত্মক জিনিস, একদিকে ম্যালনিউট্রিশন আর একদিকে ওবিস অর্থাৎ ওভার ওয়েট। তাহলে এইটা যদি আমরা একটু দেখি, একটা ফলো করি, তাহলে দেখতে পাবো বিষয়টা কত মারাত্মক দিকে যাচ্ছে। দেখুন, এই বয়সে বাচ্চাদের দরকার কি মেমোরি, অর্থাৎ পড়াশোনা করছে বা আরেকটু বড় হচ্ছে, কলেজে হচ্ছে, পড়াশোনা তো থাকবেই। এবার এই যে সময় এই সময় মেমোরি, তাহলে এই যে লস অফ মেমোরি, নার্ভাসনেস, পরীক্ষার সময় নার্ভাসনেস, এই জিনিসগুলো, স্কুল চাপ দিচ্ছে বা টিউশনির চাপ, প্রচুর পড়াশোনার চাপ, এই সময় যদি তাদের বাচ্চা স্ট্রং না হয়ে থাকে, তার যদি নিউট্রিয়েন্টস না থেকে থাকে, তাহলে সেই চাইল্ডের কিন্তু প্রবলেম হবে, কিচ্ছু করার নেই। অর্থাৎ সেই বছরের হয়তো এনাফ তার নিউট্রিশন পায়নি, অর্থাৎ সে যদি এনাফ নিউট্রিশন না পায় তাহলে তার মেমোরি কিন্তু ফেল করে, যত ক্লাস বাড়বে, উঁচু ক্লাসে যাবে, পড়াশোনার চাপ, তার কিন্তু ডেফিনেটলি একটা সমস্যা তৈরি হবে। তো এই নিউরো ট্রান্সমিটার, একটা মেন্টাল হেলথে আমরা দেখেছি যে বিভিন্ন ট্রান্সমিটার সিক্রেশন, এইগুলো কিন্তু আমাদের একটা প্রবলেম তৈরি করে। তো ফলিক অ্যাসিড, অ্যানিমিয়ার সাথে রিলেটেড, তো অ্যানিমিয়া কিন্তু ডেফিনেটলি মেন্টাল হেলথের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু রিলেটেড ইন সাম ওয়ে টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে ফিজিক্যাল মেন্টাল ডেভেলপমেন্টের সঙ্গে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনোটা অ্যাক্টিভ এবং কোনোটা প্যাসিভভাবে কিন্তু গুরুত্ব। দেখুন, বাচ্চাদের আজকে প্রচুর সমস্যা, বাচ্চা স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়ছে। দেখুন, সবসময় যে অ্যানিমিয়া তা না, কিন্তু দেখুন ছোট্ট একটা জিনিস,
হ্যাঁ, একটা ভিটামিন ই এর একটু ডেফিসিয়েন্সির কারণে, হ্যাঁ, সে কিন্তু সেলেনিয়াম। অর্থাৎ আচ্ছা, এই 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 জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখুন, কিন্তু কিন্তু বাচ্চাদের জন্য এক্স্যাক্টলি কোন জিনিসটা, কোনটা তার কম আছে, সেটা কিন্তু টেস্ট করে নেওয়া একটা গুরুত্বপূর্ণ। দেখুন, সবসময় যে অ্যানিমিয়া হবে তা নয়, হ্যাঁ, বা সবসময় যে খাবার খাচ্ছে বলে তার অ্যাবজর্পশন ঠিকঠাক হচ্ছে সেটা কিন্তু নাও হতে পারে। তো এটা হচ্ছে বর্তমান এই পিকচার। দেখুন, যেখানেও যাবেন, সে সে স্কুল ক্যান্টিন হোক, কলেজ ক্যান্টিন হোক, যেখানেই যাবে, বা যে কোনো খাবারের দোকানে, সেখানে দেখলেই দেখা যাবে সেখানে নিউট্রিশনযুক্ত একটা ভালো খাবার, নিউট্রিশনের খাবার কিন্তু খুবই পরিমাণে কম দেখা যায়। হ্যাঁ, সেই জায়গায় যে সমস্ত খাবারটা আমরা দেখি, যেই খাবারগুলো আমাদের টানে, বাচ্চাদের টানে, হ্যাঁ, তার নিউট্রিশনটা কী আছে সেটা কিন্তু আমাদের আজকে ভাববার সময় আছে। হ্যাঁ, তো যে এইভাবে দেখুন, যদি আমরা সেই জিনিসগুলোকে ফলো করি, হ্যাঁ, দেখুন, সোডা অর্থাৎ যেটা কোল্ড ড্রিঙ্কস, সেই কোল্ড ড্রিঙ্ক কী করে দেখুন। দেখুন, এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকে। হ্যাঁ, একটা ছোট এক্সপিরিয়েন্স একটা, হ্যাঁ, সেটা হচ্ছে কারো যদি দাঁত পড়ে যায়, সেই দাঁতটা 1 মাস কোনো একটা কোল্ড ড্রিঙ্কসের, হ্যাঁ, বোতলে বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে সেই দাঁতটা যদি চুবিয়ে রাখা যায়, 1 মাস পরে দেখা যাবে সেই দাঁতটা কিন্তু সরু হয়ে গেছে। অর্থাৎ তার মানে কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড জলে গুলে যে অ্যাসিড তৈরি হচ্ছে এবং সেই অ্যাসিডের মধ্যে ক্যালসিয়াম কিন্তু গুলে যায়। তার মানে দেখুন, এই যে কার্বন ডাইঅক্সাইডের যে অ্যাসিড তৈরি সেটা ক্যালসিয়াম গুলে যাচ্ছে। অর্থাৎ এই যে অতিরিক্ত আমরা যদি কোল্ড ড্রিঙ্কস খাই, তাহলে কিন্তু বাচ্চাদের কি হচ্ছে, দাঁত কিন্তু ক্ষয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। একবার দাঁত ক্ষয় হয়ে গেলে তখন সেটাকে আবার কীভাবে হবে। দেখুন, এছাড়াও তো হার্ট ডিজিজ, এই হার্ট ডিজিজটা, দেখুন, এই হার্ট ডিজিজটা বা যেহেতু মানে ইন্ডিয়ার বিদেশে একটু বেশি, কারণ বিদেশে কি হয়, জলের বদলে তারা এই সমস্ত বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস তারা খায়। এই কোল্ড ড্রিঙ্কসগুলো কিন্তু আমাদের হার্ট ডিজিজ হওয়ার কারণ, যার কারণে বাচ্চা অবস্থায় যদি আমরা এই কোল্ড ড্রিঙ্কসটা তাদেরকে খাওয়াই অতিরিক্ত পরিমাণে, তাহলে কিন্তু সেই বাচ্চা অবস্থাতেও তারা হার্ট ডিজিজ হতে, হার্ট ডিজিজের কোনো বয়স কিন্তু এখানে হয় না। অর্থাৎ এই যে আমাদের লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটাই কিন্তু বদলে গেছে। তো আমাদের লাইফস্টাইলটাই যখন বদলে গেছে, এই লাইফস্টাইল জনিত যে সমস্ত ডিজিজগুলো সে কিন্তু আসছে, এটা কিন্তু আজকাল বাচ্চাদের মধ্যেও আসছে। অর্থাৎ এই যে চাইল্ডহুড ওবিসিটি এবং এই চাইল্ডহুড যে সমস্ত প্রবলেমগুলো বাচ্চা অবস্থায় যেগুলো হয়ে হচ্ছে, হ্যাঁ, এখানে দেখুন, বার্গার, পপকর্ন, এগুলো সবাই কিন্তু আমরা বাচ্চারা ভালোবাসে। কিন্তু এই বাচ্চাদের যদি আমরা এগুলো কন্টিনিউ দিতে থাকি, দেখুন, হ্যাঁ, এগুলো তাদের দেওয়ার আগে আমাদের বাবা মাদের বুঝতে হবে এইগুলো বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকারক। হ্যাঁ, তো এটা যদি আমরা একবার বাচ্চাদের বোঝাতে পারি এবং আমরা যদি সেইভাবে তাদেরকে প্রোভাইড করি, তাহলে কিন্তু বাচ্চাদের যে এই ওবিসিটি বা ম্যালনিউট্রিশনের যে সমস্যাগুলো, সেগুলো থেকে বাচ্চাদের কিন্তু রক্ষা করতে পারি। দেখুন, বাচ্চারা স্কুল যাচ্ছে, সেখান থেকে টিউশনি যাচ্ছে, তাদের যে একটা পড়াশোনার যে একটা প্রেশার থাকে, হ্যাঁ, এবং সেই সময়টা অর্থাৎ স্কুলে যখন যাচ্ছে তখন টিফিন টাইমে যেন একটা হেলদি টিফিন তারা খায়। অর্থাৎ আমরা পেরেন্টসরা যদি তাদেরকে একটা হেলদি টিফিন দিই, দেখুন, আমরা সময়ের অভাবে বাবারা কি করি, হয়তো অনেক সময় বাচ্চাদের টিফিনের জন্য আমরা দোকান থেকে কোনো একটা ফাস্টফুড কিনে তাদেরকে দিয়ে দিলাম, কিন্তু সেখানে আমরা ভাবি না বা ভাবার সময়ও থাকে না যে সেটা কতটা তার ক্ষেত্রে ক্ষতিকারক হয়। দেখুন, এই জিনিসগুলো আমাদের একটু ফলো করতে হবে যতটা সম্ভব। হ্যাঁ, আমাদের এই ব্যস্ততার জীবনে সেটা সবসময় ফলো করা সম্ভব হয় না, কিন্তু আমরা যদি একবার এই বিষয়টাকে বুঝে নিই যে এইটা বাচ্চাদের পক্ষে কতটা ক্ষতি করতে পারে, এই ফাস্ট ফুড বা প্রসেস ফুড বাচ্চাদের যে কীভাবে ক্ষতির সম্মুখীন করে ফেলতে পারে, সেটা যদি আমরা বুঝে নিই এবং বাচ্চাদেরকে বোঝাতে পারি, তাহলে দেখবেন সেখান থেকে সময় বের করা কিছুটা হলেও সম্ভব হবে। আমাদের বাচ্চাদের যে ওবিসিটি, বাচ্চাদের ওভারওয়েট, সেটাকে কিন্তু আমরা আটকাতে পারবো। দেখুন, আপনার বাচ্চার যদি সুন্দর চেহারা হয়, একটা হেলদি লাইফস্টাইল যদি তার হয়,
তাহলে কার না ভালো লাগে? তাহলে প্রত্যেকেরই ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগবে এবং আপনারও ভালো লাগবে, প্রত্যেকেরই যে ভালো লাগে। দেখুন বিশালী এই ইন্ডিয়ায় দেখুন বাচ্চাদের হাঁচি কাশি, গলা ধরে যাওয়া, মানে বমি বমি পাওয়া, হ্যাঁ, বা এই ধরনের জিনিসগুলো কোথায়, যে ইনফেকশনজনিত কারণে কীভাবে আসে? দেখুন এইগুলো সাধারণত আমরা বাইরে যে খোলা খাবার খাচ্ছি, দেখুন বাইরের খোলা খাবার আগেও মানুষে খেয়েছে, কিন্তু বর্তমান যে পলিউশনটা এত বেড়ে গেছে যে এই পলিউশনটা কিন্তু একটা মারাত্মক কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে সেই সমস্ত মানে খোলা খাবার বা রাস্তার খাবার যখন আমরা খাচ্ছি সেগুলো কিন্তু আমাদের ডিহাইড্রেশন বা একটা মানে প্রভাব কিন্তু ফেলছে, আমাদের একটা অ্যান্টি ইফেক্ট কিন্তু বাচ্চাদের শরীরের উপরে যে কিন্তু হচ্ছে। দেখুন এই পলিউশনের কারণে কি হচ্ছে, আমাদের যে এই যে রেসপিরেটরি হেলথ, অর্থাৎ আমাদের যে দেখুন বলছে ভারতে মানে যে কোনো 3টে বাচ্চা যদি দেখি আমরা, 3টা বাচ্চার মধ্যে যে কোনো একজনের, 3টা বাচ্চার মধ্যে অন্তত একজনের হয়তো নাক, গলা বা ফুসফুস যে কোনো একটা কোথাও না কোথাও ইনফেকশন আছে, অর্থাৎ এই হাঁচি কাশি, এই যে সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু আছে। তো এটা কেন আসছে না? তো সেই পলিউশনের জন্য। দেখুন এই পলিউশনটাকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না, কারণ পলিউশনটা আপনি কতটা কন্ট্রোল করবো, বাইরের পলিউশনটাকে কিন্তু কন্ট্রোল করা আমার আপনার সাধ্যের বাইরে, কিন্তু সেখান থেকে পলিউশন থেকে আমরা নিজেকে তো আমরা কন্ট্রোল করতে পারবো। তো দেখুন এই জায়গা থেকে তো সেখানে আমাদের দেখতে হবে যে এই যে ধরুন বাচ্চাদের রেগুলার পেট ভারী হয়ে যাওয়া বা পেট ব্যথা করা, হ্যাঁ, এই ধরনের হচ্ছে মানে একটা কমন জিআই প্রবলেম, হ্যাঁ, পেটের একটা সাধারণ প্রবলেম যেটা অনেকেরই হয়েই থাকে। তো এর দুটো কারণ, একটা হচ্ছে ডেফিনেটলি একটা হচ্ছে পলিউশন, আর একটা হচ্ছে ইমপ্রপার আমাদের ডায়েট হ্যাবিট, অর্থাৎ আমরা যথেষ্ট মানে সঠিক খাবারটা কিন্তু চুজ করছি না, হ্যাঁ এটা। তাহলে এখানে যখন আমরা খাবার প্লেটটা যখন সাজাবো বাচ্চাদের জন্য বিশেষ করে, তখন একটা রেইনবো কালার, অর্থাৎ বিভিন্ন রকমের কালারের খাবার সেখানে থাকবে। সেখানে কিছু লাল খাবার, অর্থাৎ রেড যে খাবার, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সেখানে থাকবে। দেখুন লাইকোপিন, হ্যাঁ, আরও কিছু নতুন যে নাম আছে। দেখুন এই খাবারগুলো কেন ভালো সেটা যদি আমরা জেনে নিই, যে দেখুন যে কোনো বাচ্চাকে যদি আমরা সেই যে খাবার প্লেট, সেই খাবার প্লেটে বিভিন্ন রকমের কালারের খাবার পায়, হ্যাঁ, বিভিন্ন রকমের কালারের ফল, বিভিন্ন কালারের সবজি, সেগুলো যেটা হয় সেই কালারফুল খাবার, অর্থাৎ রেইনবো কালার, হ্যাঁ, তাহলে দেখুন এইগুলো ওয়ার্কশপ হিসাবে আমরা বাচ্চাদের আঁকতে দিতে পারি, কি না, তো বিভিন্ন কালারের ফল বা সবজির তারা ছবি আঁকতে পারে, ঠিক আছে, ছবি এঁকে তারা দেখাতে পারে। তাহলে যদি অর্থাৎ সেই খাবার সঙ্গে তার যে উপকারিতা বা তার ভালো লাগা সেটাকে অ্যাটাচ করে দেওয়া। দেখুন আর একটা জিনিস বলি যে কোলেস্টেরল, এই বাচ্চাদের ক্ষেত্রে যে কোলেস্টেরল, দেখুন এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, আজকে বাচ্চাদেরও কিন্তু কোলেস্টেরল হচ্ছে। তো আমরা যেন বাচ্চাদের কোলেস্টেরল না হয় সেই জন্য এই কথা বলা। দেখুন 10 বছর বাচ্চাদেরও কিন্তু হাই কোলেস্টেরল পাওয়া যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? তো এছাড়াও বিভিন্ন রকম সমস্যা, স্কিনের প্রবলেম, এই স্কিনের প্রবলেমটাও কিন্তু একটা কমন প্রবলেম বাচ্চাদের। তো এই সমস্ত বিষয়গুলো দেখুন একটা রঙের খাবার যদি হয়, বাচ্চাদের যদি এই ধরনের বাচ্চারা নিজেরা খাবার চুজ করতে পারে, হ্যাঁ, তো সেই খাবারগুলোর জন্য বাচ্চাদের দিয়ে আমরা সেই কাজগুলো করাতে পারি, যেটা বললাম, যেমন ইয়েলো কালার ফ্রুটস যেগুলো হয়, হ্যাঁ, অর্থাৎ হলুদ কালারের কী খাবার হয়, হলুদ কালার কী ফল পাওয়া হয়, অর্থাৎ কোন সবজি তার কালার হলুদ হয়, এইগুলো তারা আঁকবে বা এগুলোর সঙ্গে পরিচিত হবে, তাদের উপকারিতাটা জানবে। এইভাবে যদি আমরা তাদেরকে বিভিন্ন কালারের ফ্রুটসের সঙ্গে পরিচিত করাই, তাহলে দেখবেন তারা অনেকটা ইন্টারেস্টেড হবে, হ্যাঁ। তো তারা বিভিন্ন কালারে, অন্তত আমরা যদি একটা কালারে 8টা 10টা করে ফলের নাম বা ছবি তাদেরকে আঁকতে দিই, তাহলেও দেখবেন তাদের সঙ্গে সেই সমস্ত কালারের ফুড এবং সঙ্গে একটা পরিচিতি হবে এবং তাদের ভালো লাগবে।
তো আমার মনে হয় যে এইভাবে আমরা বাচ্চাদের কিন্তু একটা পুষ্টিকর খাবার করতে পারি। তাদেরকে বোঝাতে হবে যে কোন কোন খাবার খেলে তাদের বোন হেলথটা বাড়ে, অর্থাৎ কোন কোন খাবারে আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এই সমস্ত পাচ্ছি কোন কোন ফুডস থেকে, সেইগুলোর সঙ্গে যদি তাদের পরিচয় করে, এবং সেগুলো ধরুন আমরা মাঝে মাঝে কোনো স্যালাডের সঙ্গে খেলাম বা ফ্রুটসগুলো খেলাম, তাহলে কি লাল লাল ফল কোনগুলো আছে, ঠিক আছে, হলুদ ফল কোনগুলো আছে, হ্যাঁ, তো এরকমভাবে ব্লু নীল রঙের ফল বা সবজি কী কী আছে এইগুলো আমরা কিন্তু করতে পারি। আর সবুজ তো প্রচুর আছে, তো সবুজ সেখানে আমরা ক্লোরোফিল যেটাতে পাচ্ছি। তাহলে তাহলে এই যে বিভিন্ন রকম খাবারের থেকে আমরা করতে পারি। দেখুন এখানে আমরা আরেকটা কথা বলি, ইমিউনিটি আর এই ডাইজেস্টিভ যে সিস্টেম, তাহলে এই দুটো জিনিসই কিন্তু কী হচ্ছে, আমাদের বডিটাকে ক্লিন করছে। বাচ্চাদেরকে যদি বোঝায় যে এই সমস্ত খাবার আমাদের তোমাদের বডিকে ক্লিন করে দেয়, অর্থাৎ ডিটক্সিফাই করে। যেরকম প্রতিদিন সকালে আমরা বাড়িকে পরিষ্কার করি, ঠিক সেই রকম প্রতিদিন যদি আমাদের শরীরটাকে, বাচ্চাদের শরীরটাকে আমরা বিভিন্ন রকম কালারের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খাইয়ে যদি শরীরটাকে ক্লিন করা যায়, তাহলে তাদেরকে খুব সহজেই কিন্তু এটা বোঝানো সম্ভব হবে, এবং আমরা খাওয়ানো খেতে পারবো, এবং তাদেরকে তাদের নিউট্রিশন এবং ডাইজেশন সিস্টেমটাও কিন্তু ঠিক থাকবে। দেখুন শশার খোসাও কিন্তু খুবই উপকারী কিন্তু একটা খাবার। তো এটা কি করে, আমাদের ডাইজেস্টিভ ক্যাপাসিটি বাড়ায়। এই জন্য খিদে পাচ্ছে না, খাবার ইচ্ছে নেই, সেক্ষেত্রে একটু টক দইতে যদি আমরা শশার খোসা সহ কেটে যদি দিই এবং খাই, তাহলে দেখবেন সেটা আমাদের খিদে বাড়ায়, ডাইজেস্টিভ যে ক্যাপাসিটি সেটাকে থেকে বাড়াচ্ছে। অর্থাৎ শশার একটা গুরুত্বপূর্ণ কিন্তু দেখুন এর সঙ্গে এই যে খিদেটাকে বাড়ানোর যে বিষয়টা, এবং খিদে বাড়লে খাবে এবং তাদের ইমিউনিটি সিস্টেমটা বাড়বে। এখানে কিন্তু হাঁচি কাশির যে কষ্ট, সেই হাঁচি কাশির কষ্টটাও কিন্তু আটকে দেবে। দেখুন এটা একদিন দুদিন খেলে হবে না, এটা কিন্তু রেগুলার প্রসেস। অর্থাৎ আমরা তো রেগুলার বাইরে বেরোচ্ছি, অর্থাৎ রেগুলার বাইরে যখন বেরোচ্ছে বাচ্চারা, অর্থাৎ রেগুলার পলিউশনের মধ্যে পড়ছে, অর্থাৎ রেগুলার কিন্তু আমাদের বডিকে ক্লিন করতে হবে। অর্থাৎ দিনের মধ্যে এমন একটা সময় থাকবে যে সময়টা আমরা দেখুন দিনটাকে এমনভাবে প্ল্যান করব যেখানে একটা নির্দিষ্ট সময়ে আমরা এই হেলদি ডায়েট যা খাবো, অর্থাৎ আমরা যদি ফ্যামিলির সবাই সেটা বসে করি, এবং বাচ্চারাও তার সঙ্গে কিন্তু যুক্ত হবে, এবং বাচ্চাদেরও খুব সহজেই খাওয়া হবে। দেখুন তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের কিন্তু নিউট্রিশনটাকে খাবারের মধ্য দিয়ে ঠিক হতে পারে। দেখুন তো এখানে ইনফ্যান্ট চিলড্রেন বা বিভিন্ন গ্রুপের যে চিলড্রেনদের পর যে গ্রোথ চার্ট বা তাদের যে ফ্রুট চার্ট, সেই ফ্রুট চার্ট দেখবেন ইন্টারনেটে WHO সাইডে পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা জেনে যেতেই পারবেন যে একটা বাচ্চা কোন বয়সে বাচ্চার জন্য কতটা প্রোটিন লাগবে, বা কতটা ভিটামিন লাগবে, বা কতটা কোন মিনারেল প্রয়োজন, এবং সেগুলো কোথায় কোথায় পাওয়া যাবে। এগুলো কিন্তু আমরা আজকে ইন্টারনেটের যুগে পেয়ে যেতেই পারি, যদি একটু চেষ্টা করি, বিভিন্ন সাইট থেকে আমরা এটা পেয়ে যাব। এবং সেটাকে যদি আমরা একটু ফলো করি, তাহলে দেখুন বাচ্চাদের যে হেলথ, সেই বাচ্চাদের হেলথটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে তো সেখানে দেখবেন বিভিন্ন রকমের খাবার, যে লাল, সবুজ, হলুদ বিভিন্ন রকমের যে খাবার আছে, সেখান থেকে দেখুন মানে ফুড, যেটা বলা হয় ফুড গাইড পিরামিড, এই ফুড গাইড পিরামিড বড়দের জন্য যেমন আছে, সেরকম দেখেন বাচ্চাদের জন্য ফুড গাইড পিরামিড আছে। তো সেই বাচ্চাদের ফুড গাইড পিরামিডটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এই ফুড গাইড পিরামিডের মধ্যে কি করবি আমরা, যে খাবারের পরিমাণটা যত বেশি দেওয়া আছে, বড় দেওয়া আছে, অর্থাৎ নিচের দিকে আছে, তো সেটার রেঞ্জটা সেটা আমরা তত বেশি ব্যবহার করি, এবং যত পিরামিড মানে যত উপরের দিকে যাচ্ছে তত সেটার পরিমাণটা কমে লাগে। তো সেইভাবে কোন খাবারটা একটু কম, কোনটা একটু বেশি আমরা খাওয়াবো বাচ্চাদের, সেটাও কিন্তু বাচ্চাদের সেই ফুড পিরামিড থেকে আমরা কিন্তু পেয়ে যেতে পারি। দেখুন তো আমরা
সব সময় চেষ্টা করব যে এই সমস্ত পিরামিড, এই সমস্ত পিকচারগুলো দেখিয়ে কিন্তু বাচ্চাদের বোঝানো। তো এইভাবে যদি আমরা বাচ্চাদের বোঝাতে পারি, বাচ্চাদের কিন্তু আস্তে আস্তে এই বিষয়গুলির সঙ্গে পরিচয় করাতে পারি, তাহলে দেখুন বাচ্চারা ওই আনহেলদি খাবারের জন্য তাদের বায়না করাটা তারা একটু কমাবে, এবং আশা করি তারা নিজেরা এই হেলদি খাবারের দিকে ইন্টারেস্টেড হবে, এবং তারা নিজেরাই সেটা চাইবে, এবং নিজেরা যখন বুঝে যাবে, তাদেরকে যদি আমরা বোঝাতে পারি কোনটা আনহেলদি খাবার আর কোনটা হেলদি খাবার, সেটা দেখবে তারা আর অতটা বায়না করবে না। এবং আস্তে আস্তে দেখুন যেভাবেই হোক তাদেরকে কিন্তু যে এই যে খাবার, তার যে সেই হেলদি খাবার, সেই হ্যাবিটটা কিন্তু করতে হবে। দেখুন বাচ্চারা ওই বাচ্চা অবস্থায় তারা স্কুলে বেশি সময় কাটায়, এবং তাদের যে টিফিনে, এই যে স্কুলে যে অনেকটা সময় কাটাচ্ছে, সেই সময় তাদের যে টিফিন বেলাটায়, সেই সকালে যখন তারা খেয়ে যাচ্ছে তা প্রায় তাদের সময় নেই বললে চলে, এবং যখন তারা ফিরছে তখনও কিন্তু প্রায় বিকাল বা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখনও তাদের খাবার থাকে না। তাই তাদের কিন্তু তাদের জন্য কিন্তু আমরা একটা নিউট্রিশন ওয়ার্কশিট করে, সেটা কোনটা কতবার খাচ্ছে সেটা রেকর্ড রাখার জন্য আমরা কিন্তু বাচ্চাদের জন্য একটা নিউট্রিশন রেকর্ড রাখতেই পারি, যে এই সপ্তাহে আমরা তাকে এই বিষয়গুলো দিলাম। তাদের টিফিনে কোন দিন টিফিনে কোন জিনিসটা দিলাম, এইগুলো দেখে যদি আমরা তাকে মেজার করি, একটা গেমের মতো করে, একটা খেলার ছলে যদি এটা আমরা হ্যান্ডেল করি, যে তাহলে দেখুন আমাদের এই এত চাইল্ডহুড ওবেসিটি এবং চাইল্ডহুড যে মানে নিউট্রিশন, চাইল্ডের যে ক্যান্সার, এই ধরনের মারাত্মক কিন্তু মানে মারাত্মক যে সমস্ত সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্তি পেতে পারি। রোজ একই খাবার বাচ্চাদের দিলে বা আমাদের দিলে আমরা হয়তো খাবো না, অর্থাৎ এই মনোটোনাস খাবার, একই রকম খাবার প্রতিদিন বাচ্চাদের দেবেন না, তাদেরকে ভ্যারাইটি নিয়ে আসতে হবে। অর্থাৎ বিভিন্ন রকমের খাবারের ভ্যারাইটি যদি নিয়ে আসে, দেখুন আপনি মানে পাউরুটি আর আপেল এটা আলাদা করে না দিয়ে, দুটোকে একসঙ্গে দিয়ে সেই পাউরুটির উপরে আপেল দিয়ে একটা সুন্দর করে যদি তাদেরকে দেওয়া যায়, যেমন তাদেরও ইন্টারেস্ট লাগবে এবং তারাও কিন্তু খাবে। তো এখান থেকে দেখুন এই যে বাচ্চাদের যে বিভিন্ন রকমের টিফিনটার উপরে আমি নজর দেব, সেটা বিভিন্ন রকমের আমরা আইটেম নিয়ে বাড়িতে বানাতে পারি। হ্যাঁ, তো সেখানে তো দেখুন একটা চানা চাট, তো দেখুন কিছু একটা জার্মিনেটিভ সিডস, কিছু জার্মিনেটিভ সিডস সেগুলো দিয়ে চানা চাট তৈরি করি, সেখানে কিছু লেবু থাকছে, কিছু শসা থাকছে। দেখুন চাট কিন্তু বাচ্চাদের বেশ ইন্টারেস্টিং লাগে, সেটাও দিয়ে আমরা বানাই। হ্যাঁ, দেখুন সেই চাটে যদি একটু বেদানা ছাড়িয়ে দেওয়া যায়, তাই সেটাও কিন্তু একটা কালারিং হচ্ছে, এবং দেখতেও ভালো লাগছে, এবং তার টেস্টি অবশ্যই, এবং বাচ্চাদের কিন্তু ভালো লাগে। এবং চটপটা যে মানে চটপটা খাবার। হ্যাঁ, তো দেখুন একটা একটু রুটিটাকে একটু অ্যাট্রাকটিভভাবে, তার সঙ্গে কিছু দিয়ে, একটু রুটিটাকে রুটি হিসাবে দিলে তারা হয়তো নিচ্ছে না, কিন্তু রুটিটাকে একটু চটপটা করে একটু অন্যরকমভাবে তাদেরকে দেওয়া, এইগুলো কিন্তু দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এই পেরেন্টসদেরই, আমাদেরই। তো এই জিনিসগুলো দেখুন বাচ্চাদের ফিউচারের জন্য, বাচ্চাদের ফিউচারের দিকে তাকিয়ে এই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হবে। দেখুন এটা যে খুব খরচ সাপেক্ষ তা নয়, কিন্তু একটু অন্যরকমভাবে। দেখুন আপনি যদি ওদের সঙ্গে একসাথে মিলে যদি একটা ডায়েট প্ল্যান করতে, ইন্টারেস্টিং করতে, এটাতে এই আছে, এটাতে ওই আছে, এটার সঙ্গে এটা কম্বাইন্ড করি, দেখি এটার সঙ্গে এটা দিয়ে কীরকম খেতে হয়, তাহলে সেটা মজার ছলে, একটা খেলার ছলে তাদের সঙ্গে কিন্তু দিতে হবে। দেখুন এখানে আমাদের দেখতে হবে যে বাচ্চাদের অ্যালার্জি হয় সেই ধরনের ফুড সে কিন্তু দেখুন এবার সেখানে দেখতে হবে যে কোন খাবার খেলে বাচ্চাদের অ্যালার্জি হচ্ছে, তো যেটা খেলে অ্যালার্জি হচ্ছে সেটা দেবেন না। তো যারা নতুন খাবার রেসিপি যদি তাদেরকে দেওয়া হয়, এবং অবশ্যই আমরা সেই নিউট্রিশন ভ্যালুটাকে মাথায় রেখে কিন্তু সেটাকে করব, বাচ্চাদের সঙ্গে খেলার ছলে যদি আমরা করব,
তাহলে দেখবেন বাচ্চাদের মানে যে খাওয়ানো, এই যে আমার বাচ্চা খাচ্ছে না, এই প্রবলেমটা থেকে আমরা বলতে দেখো বাচ্চা বারবারই বলছি যে মনোটোনাস যে ডাস, অর্থাৎ একটা পার্টিকুলার খাবার যেটা পরপর দিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু বাচ্চাদের ভালো লাগে না। সাধারণত বাচ্চাদের সবজি কিন্তু ভালো লাগে না। তো দেখুন, সবজি যখন ভালো লাগে না তখন সবজিগুলোকে মানে সেদ্ধ করে যদি একটা স্যুপ করে দেওয়া যায়, তাহলে বাচ্চারা বুঝতেও পারে না সেটা সবজি, কিন্তু সবজির সমস্ত গুণগুলোই কিন্তু তারা পেল। তো এইভাবে বা সবজিকে একটু টিকিয়া করে দিলেন, একটু চপ করে দিলেন, মানে সবজিকে সেটাকে ম্যাশ করে সেটাকে একটু চপ করে দিলেন তাদের তাহলে কি, তাহলে দেখুন সবজি খাচ্ছে না, কিন্তু সবজি আপনি একটু চপ করে দিতেই পারেন। অর্থাৎ আপনাকে যে কোনো হোক, বাচ্চারা যে খাবারটা, যে ধরনের খাবার পছন্দ করে, টেস্টি খাবার, সেই খাবারটাকে নিউট্রিশনযুক্ত খাবারকে সেইভাবে টেস্টি করে তাদের মতো করে তাদেরকে দেওয়া। দেখুন, জোর করে দিলে কিন্তু তারা খাবে না, যে এটা ভালো, এটা খেতেই হবে, এটা খাও, তারা কিন্তু নাও খেতে পারে। কিন্তু তাদের মতো করে যদি প্রেজেন্ট করা যায় বাচ্চাদেরকে, তাহলে কিন্তু তারা খাবে। দেখুন, আমরা বাচ্চা বলে তাদের পছন্দ অপছন্দগুলোকে রেসপেক্ট করি না, আমরা জোর করে চাপিয়ে দিই, তাহলে সেই জায়গায় কিন্তু হয় না। দেখুন, যখন আমরা বাচ্চার সঙ্গে একসঙ্গে খেতে বসছি, সবাই যদি আমরা একই রকম খাই, তাহলে কিন্তু তারা সেটা নিতে পারবে, খুব তাড়াতাড়ি তারা সেটা নেবে। তো দেখুন, এই যে অর্থাৎ বাচ্চাদের ট্রিট করা, বাচ্চাদের নিউট্রিশনটা ট্রিট করা বিষয়টা আমি প্রথমেই বললাম যে খুব সিম্পল বিষয়, কিন্তু আমরা কমপ্লিকেটেড করে ফেলি। তো আমরা কমপ্লিকেটেড না করে এই সিম্পল বিষয়টাকে যতটা সিম্পলি রাখা যায় রেখে, যদি বাচ্চাদেরকে আমরা তাদের নিউট্রিশনটাকে খেয়াল রেখে যে তাদেরকে তাদের মতো করে আমরা নিউট্রিশন খাবারগুলো দিতে পারি, তাহলে ডেফিনেটলি তারা সেগুলোকে অ্যাকসেপ্ট করবে, খাবে, এবং তারা হেলদি, অবশ্যই মানে হেলদি হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। তো আশা করি আমরা প্রত্যেকেই আমাদের নিজের বাচ্চাদের নিউট্রিশনের দিকে খেয়াল রাখবো, এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যতের একটা মানে সুস্বাস্থ্যের অধিকারী হিসাবে গড়ে তুলব। আর বাচ্চারাও আমরা সেই বিষয়গুলো অবশ্যই বাবা মাদের কথা মেনে চলব। তো থ্যাংক ইউ।